আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুগেম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে অ্যাটমিক স্ট্রাকচারের 11th ভিডিওর আলোচনা করব। লাস্ট তোমাদের যে 10th ভিডিওটা ছিল তাতে আমি বিভিন্ন রেডিয়াল যে ফাংশনটা আছে তার ডিস্ট্রিবিউশনগুলো কেমন হয় সেটা আমি তোমাদের দেখিয়েছি। সেখানে কতগুলো নোড হতে পারে সেই ধারণাগুলো তোমাদেরকে আমি দিয়েছি। এবার দেখো, সেই আলোচনায় তোমাদের আমি বলেছিলাম যে রেডিয়াল নোডের সংখ্যা হয় n-l-1 সংখ্যক। আমি এখানে লিখে দিয়েছি রেডিয়াল নোডস কতগুলো হতে পারে, n-l-1। এবার দেখো, যদি 1s অরবিটাল হয় তাহলে রেডিয়াল নোড কত হবে? n এর মান তো s1, n এর মান 1, s এর জন্য l এর মান 0, তাহলে -1, তার মানে 0টা। তার মানে দেখো 1s যে কক্ষকটা আছে তার কোনো রেডিয়াল নোড নেই। আবার দেখো অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত? l। অ্যাঙ্গুলার নোড কটা হয়? l সংখ্যক। l মানে কি? গৌণ কোয়ান্টাম সংখ্যার সমান। তাহলে 1s এর মধ্যে দেখো l এর মান কত? s এর জন্য 0, তাহলে 1s এ অ্যাঙ্গুলার নোড কটা আছে? 0ই। তাহলে টোটাল নোড কটা হবে সেক্ষেত্রে? টোটাল নোডের সংখ্যা দেখো এই পাশে আমি লিখেছি n-1, তার মানে কত? 1 - 1, তার মানে হচ্ছে 0। তার মানে 1s যে কক্ষকটা তার মধ্যে কোনো অ্যাঙ্গুলার নোডও নেই, তার মধ্যে কোনো রেডিয়াল নোডও নেই, ফলে তার টোটাল নোডের সংখ্যা কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা প্রত্যেকটা অরবিটালের জন্য তোমরা অ্যাঙ্গুলার নোডের সংখ্যা, রেডিয়াল নোডের সংখ্যা এবং টোটাল নোডের সংখ্যা নির্ণয় করতে পারো। তাহলে রেডিয়াল নোডের সংখ্যা কি সূত্র দ্বারা নির্ণয় করবে? n-l-1 লিখে দিয়েছি আমি। আর অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কি? l। l মানে হচ্ছে কি? গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার সমান। হয়ে গেল। এইবার তোমাদেরকে আমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন দেখিয়েছি, কিন্তু অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু আমাদের ক্লাস 11-এর যে সিলেবাস সেখানে দেখানো নেই। ফলে এগুলোর জন্য তোমাদের হায়ার ক্লাস যেগুলো আছে অর্থাৎ বিএসসি লেভেলে গিয়ে তোমাদের সেগুলো পড়তে হবে। কিন্তু অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কয়টা হয় সেটা তোমাদেরকে কিন্তু আমি লিখে দিয়েছি, সেটা হচ্ছে এলটা হয়। ঠিক আছে? আর টোটাল নোড কত হবে? এই দুটো যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে কত? n-1টা। এবার আমি অনেকগুলো অরবিটাল নিয়েছি, দেখো এখানেও নিয়েছি, এখানেও নিয়েছি। প্রত্যেকটার জন্য রেডিয়াল নোডের সংখ্যা, প্রত্যেকটার জন্য আমি অ্যাঙ্গুলার নোডের সংখ্যা বের করেছি। একই রকম ভাবে তোমরা টোটাল নোডের সংখ্যাও বের করতে পারবে। তাহলে এই আলোচনাটা নিশ্চয়ই তোমাদের সকলের একদম পরিষ্কার হয়েছে। ঠিক আছে? তাহলে এবার আমরা পরের আলোচনায় আসি। এবার দেখো, বিভিন্ন যে কক্ষক আমাদের কি কি আছে? এস, পি, ডি, এফ। এই যে কক্ষকগুলোর এগুলোর আকৃতি ও আকার কেমন, সাইজ ও শেপটা কিরকম, সাইজটা কিরকম। এস কক্ষকের বেলায় দেখো, এস কক্ষক, ঠিক আছে, আমি লিখে দিয়েছি কক্ষকের আকৃতি কিরকম হয়। এসটা দেখতে হচ্ছে গোলকাকার বা স্ফেরিক্যাল। গোলকাকার বা স্ফেরিক্যাল হয় দেখতে। তাহলে নিউক্লিয়াসকে ঘিরে এটা গোলকাকার। তার মানে এটাকে তোমরা এরকম ভাবে ভাবতে পারো যে নিউক্লিয়াসকে ঘিরে যেন একটা মোটা চামড়ার বল, যেন একটা মোটা চামড়ার বল আছে। সেটাই হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সেখানে সর্বাধিক। এবং এটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে। এক্স ওয়াই জেড এর উপরে কিন্তু নির্ভর করে না, শুধু নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সের উপরেই সেটা নির্ভর করে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এটা সুষম গোলকাকার, তাই তো? এর ক্ষেত্রে দেখো 2s যেটা, এটা হচ্ছে 1s। 2s এর বেলায় দেখো, তাহলে একটা হচ্ছে গোলকাকার ওরকম মেঘ আছে, তার উপরে আরেকটা মেঘ আছে, এবং দুটো মেঘের মাঝখানে দেখো একটা গ্যাপ আছে যেখানে ইলেকট্রন থাকার কোনো সম্ভাবনা নেই। সেটাকেই বলা হচ্ছে একটা নোড। তোমরা নোডের কথা একটু আগে শুনলে, সেটাকেই বলা হচ্ছে তাহলে নোড। তাহলে দুটো মেঘের মাঝখানে ইলেকট্রন থাকার কিন্তু সম্ভাবনা নেই, সেটাকেই বলা হচ্ছে একটা নোড। তাহলে 3sটা কি হবে? তার উপরে আরেকটা এরকম স্ফেরিক্যাল রিং হবে আরেকটা, তাহলে সেটা হবে 3s। দেখো পি গুলো কেমন হয় দেখতে। পি গুলো দুটো বেলুনকে যদি দুদিক থেকে মাঝখানে যদি ধরো, এইদিকে একটা বেলুন আছে, এই পাশে একটা বেলুন আছে, তাহলে এটাকে বলা হয় ডাম্বেল। এই টাইপটাকে বলা হয় ডাম্বেল। তাহলে ডাম্বেল আকার, ঠিক আছে, ডাম্বেলের মতো দেখতে। দুদিকে দুটো বেলুন যেন লাগানো হয়েছে, ঠিক আছে, মাঝখানে আছে নিউক্লিয়াসটা। এটা দেখা যাচ্ছে আর এর উপরেও ডিপেন্ড করে, আবার এক্স ওয়াই জেড স্থানাঙ্কের উপরেও নির্ভর করে, এর উপরেও নির্ভর করে। ঠিক আছে? তাহলে এটা শুধুমাত্র কিন্তু আর এর উপর নির্ভর করে না, আর এর উপরেও নির্ভর করে এবং এক্স ওয়াই জেড এর উপরেও নির্ভর করে। এরা তিন রকমের হতে পারে। একটা এক্স অক্ষ বরাবর ডাম্বেল,
একটা ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল, একটা জেড অক্ষ বরাবর ডাম্বেল। তাহলে এক্স অক্ষ বরাবর যে ডাম্বেল তাকে বলা হচ্ছে পিএক্স। এটা যদি দ্বিতীয় কক্ষের আন্ডারে হয় তাহলে তখন 2px বলবো। তেমনি ওয়াই কক্ষের আন্ডারে একটা ডাম্বেল, তখন তাকে বলা হচ্ছে py। এটা 2 নম্বর কক্ষের আন্ডারে হলে, দ্বিতীয় প্রিন্সিপাল সেলের আন্ডারে হলে আমরা এটাকে বলতে পারি 2py। তেমনি ভাবে হয় 2pz, যেখানে ডাম্বেলটা জেড অক্ষ বরাবর আছে। বুঝতে পারলে? তাহলে p গুলো 3 রকমের হয়, px, py, pz। x অক্ষ বরাবর ডাম্বেলটা থাকলে তাকে বলা হয় px, y অক্ষ বরাবর ডাম্বেলটা থাকলে তাকে বলা হচ্ছে py, আর z অক্ষ বরাবর ডাম্বেল থাকলে তাকে বলা হয় pz। এবার দেখো এই বিন্দুটার মধ্যে এখানে কি আছে? নিউক্লিয়াস। তাহলে ওখানে তো ইলেকট্রন পাওয়া যাবে না, তাহলে ওই বিন্দুটাকে বলা হচ্ছে নোডাল বিন্দু। তাহলে ওই বিন্দুটাকে বলা হচ্ছে নোডাল বিন্দু। এবার ডি কক্ষগুলো দেখো, ডি অ্যাকচুয়ালি 5 রকমের হতে পারে, 5 রকমের, কিন্তু এই চারটা দেখতে কিন্তু প্রায় একই রকমের। দুটো করে ডাম্বেল আছে এখানে, দুটো করে ডাম্বেল আছে এখানে। পি এর বেলায় যেমন একটা করে ডাম্বেল, ডি এর বেলায় এই প্রথম চারটার ক্ষেত্রে দুটো করে ডাম্বেল আছে। এবার dxy, dyz আর dxz এর মধ্যে ডাম্বেল গুলো, লোব গুলো কোন বরাবর আছে? দুটো অক্ষের মধ্যবর্তী জায়গা দিয়ে আছে। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি করে আছে? 45 ডিগ্রি করে আছে, তাই তো? দুটো অক্ষের মধ্য বরাবর আছে, তাহলে 45 ডিগ্রি করে ওরা আছে। তাহলে এরকম ভাবে চারটা ডাম্বেল আছে, এরকম তিনটে হতে পারে। dxy, dyz আর dxz। আরেকটা এরকমই ডবল ডাম্বেল হতে পারে, যেটা কিনা x অক্ষ আর y অক্ষ বরাবর থাকে, তাকে বলা হয় dx স্কয়ার y স্কয়ার। আরেকটা হয় অনেকটা পি এর মতোই দেখতে, z অক্ষ বরাবর আছে, কিন্তু মাঝখানে একটা রিং আছে, ইলেকট্রনের রিং আছে, তাকে বলা হচ্ছে, এটা z অক্ষ বরাবর, মাঝখানে একটা রিং আছে, একে বলা হচ্ছে dz স্কয়ার। একে বলা হচ্ছে dz স্কয়ার। তাহলে বুঝতে পারলে? আর এফ গুলো এখনো সেগুলোর আকৃতি সঠিকভাবে আমরা কিন্তু জানতে পারিনি। বুঝতে পেরেছ? সেটার গবেষণাগুলো চলছে, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, কিন্তু ফাইনাল কোনো জায়গায় কিন্তু আমরা এখনো উপনীত হতে পারিনি। কিন্তু এফ 7 রকমের হতে পারে, এটুকু আমরা জানি। এফ কটা হতে পারে? 7টা। এফ কক্ষ কটা হতে পারে? 7টা। কিন্তু তার আকৃতিগুলো কিরকম হবে এখনো ডেফিনিটলি আমরা কিন্তু জানি না। কিছু কিছু তথ্য কিন্তু চলে এসছে অলরেডি, কোনো কোনো বইয়ে কিছু কিছু তথ্য দেওয়া আছে, তাদের নামগুলোও দেওয়া আছে, কিন্তু যেহেতু ইনকমপ্লিট আছে সেই আলোচনাটা আমি নিয়ে এলাম না। আমি শুধু তোমাদের এইটুকু জানিয়ে রাখি যে এটা 7 রকমের হতে পারে। তাহলে বোঝা গেল? এবার এই যে কক্ষগুলো সবগুলো আমরা আঁকলাম, এস এর বেলায় দেখলাম সেটা শুধুমাত্র আর এর উপর নির্ভর করে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো ডিস্টেন্সের উপর যেমন নির্ভর করে, তেমনি এক্স ওয়াই জেড স্থানাঙ্কের উপরেও নির্ভর করে। বুঝতে পেরেছ? তাহলে কক্ষকের আকৃতিগুলো তোমরা বুঝলে, এস পি ডি এবং এফ এর কথা তো আমি বললামই। তাহলে এইরকম কক্ষগুলো দেখতে কিরকম হয়। এবার ওই যে নোডের সংখ্যা আগেই তোমাদের বলে দিয়েছি। নোড কি জিনিস? যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই সেখানে রেডিয়াল নোড কটা হবে, অ্যাঙ্গুলার নোড কয়টা হবে, টোটাল নোড কয়টা হবে, তাহলে সব বলে দেওয়া আছে তোমাদের। এবার আরেকটা জিনিস দেখো, এটা কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আছে তো, তাহলে ওয়াই জেড তলে এর কিন্তু কোনো ইলেকট্রন ঘনত্ব নেই, তাহলে সেটা নিষ্পন্দ তল। সেটা হচ্ছে নিষ্পন্দ তল, নোডাল প্লেন বলা হচ্ছে ওটাকে। বুঝেছো? তেমনি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স আর জেড অক্ষ বরাবর কিন্তু ওটা নিষ্পন্দ তল, সেখানে কোনো কিন্তু ইলেকট্রনের ঘনত্ব নেই। বুঝতে পেরেছো কথাটা? এবার দেখো এখানে, দেখো এটা ওয়াই আর এক্স অক্ষ বরাবর আছে, তাহলে জেড অক্ষ বরাবর নেই। এটা তেমনি কি আছে? ওয়াই আর এক্স অক্ষের, ওয়াই আর এক্স এর মাঝে 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 আছে। কথাটা এই তিনটে কিন্তু এক রকমের দেখতে, কিন্তু এক্স ওয়াই এর মাঝে, এক্স জেড এর মাঝে আর ওয়াই জেড এর মাঝে মাঝে আছে। বুঝেছো? এই 3 রকমের হতে পারে এরা। এটা হয় এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, দুটোই ডাম্বেল, কিন্তু একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আর একটা হয় জেড অক্ষ বরাবর, সঙ্গে একটা হচ্ছে রিং। হয়ে গেল? এই 5 রকমের হতে পারে ডি। এফ এর আকৃতির কথা তোমাদের বলেছি। তাহলে এই আলোচনাটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার পরের আলোচনাটা দেখো। এবার আমরা জানবো কোনো একটা পরমাণু বা একটা আয়নের ইলেকট্রন বিন্যাস কি করে লিখতে হয়। তোমরা জানো কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা ঋণাত্মক আয়নে পরিণত হয়। যতগুলো
ইলেকট্রন গ্রহণ করে তার আধান তত নেগেটিভ হয়, আর যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ধনাত্মক আয়নে পরিণত হয়। একইভাবে যতগুলো ইলেকট্রন ত্যাগ করে তত পজিটিভ আধান প্রাপ্ত হয়। এইভাবে তৈরি পরমাণু ও আয়নগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি আমাকে লিখতে হয় তাহলে কতগুলো বেসিক নিয়ম বা প্রিন্সিপাল আমাকে আগে জেনে নিতে হয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে ওই নিয়মগুলো না জানলে তুমি কখনোই পারবে না। সেরকমই প্রথম নিয়মটা হলো আব্বাউ নীতি। এটা যে আব্বাউ, এই কথাটা হচ্ছে একটা জার্মান শব্দ। তার অর্থ কি? একটা একটা করে ভর্তি হওয়া। আব্বাউ কথাটা তাহলে অর্থ কি? এক এক করে ভর্তি হওয়া। আব্বাউ নীতিটা কি বলেছে? যে কোন পরমাণুর মধ্যে অবস্থিত বিভিন্ন শক্তির যে উপকক্ষগুলো আছে তারা শক্তির ঊর্ধ্বক্রমানুসারে পরপর ইলেকট্রন দ্বারা ভর্তি হয়। নিম্ন শক্তির কোন উপকক্ষকে খালি রেখে ইলেকট্রন কখনোই উচ্চ শক্তির উপকক্ষে প্রবেশ করতে পারে না। তাহলে কি বোঝা গেল? এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, দেখো তাহলে কি করে লেখা যায়। আমরা জানি প্রথম কক্ষের একটাই উপকক্ষ আছে 1s, সেটা। দ্বিতীয় কক্ষের দু ধরনের উপকক্ষ হয় 2s এবং 2p, আমি লিখে দিয়েছি 2s and 2p। তৃতীয় কক্ষের তিনটে উপকক্ষ হয় 3s 3p 3d, লিখে দিয়েছি দেখো 3s 3p 3d। চতুর্থ কক্ষের চারটা হয় 4s 4p 4d এবং 4f। এবং তোমরা জানো উচ্চতর যে কোনো কক্ষের বেলায় এই তোমার উপকক্ষ কিন্তু এই চার ধরনেরই হয়, s p d f। তাহলে চার রকমই লিখেছি। এরপরে আরো লেখা যেত 6 এর জন্য 7 এর জন্য, আমি আর লিখিনি। এবার দেখো এরা এই তীর চিহ্নগুলো শক্তির ঊর্ধ্বক্রমকে নির্দেশ করছে, এই তীর চিহ্নগুলো। এবার লক্ষ্য করো প্রথমে তাহলে কোনটা ভর্তি হবে? 1s। তাহলে 1s হলো প্রথমে। তাহলে সবচেয়ে কম শক্তির, কোন পরমাণুর মধ্যে সবচেয়ে কম শক্তির উপকক্ষ কোনটা? 1s। তারপরে দেখো কোনটা ভর্তি হচ্ছে? 2s। তারপরে ভর্তি হচ্ছে 2s। তাহলে এর থেকে বেশি শক্তি হচ্ছে 2s এর। এটা ভর্তি হলেই তারপরে 2s এ ইলেকট্রন ঢুকবে। এটাকে খালি রেখে কিন্তু 2s এ ইলেকট্রন ঢুকবে না। এই সূত্রটা তাই বললো। এবার 2s যখন ভর্তি হয়ে যাবে তখন ইলেকট্রন হচ্ছে 2p তে ঢুকবে। তাহলে দেখো 2s এর পরে কোনটা আছে? 2p। তাহলে 2s ভর্তি হবে যখন, তখন ইলেকট্রন ঢুকবে 2p তে। 2p যেই ভর্তি হয়ে গেল তারপর ইলেকট্রন ঢুকবে 3s এ, তারপর ইলেকট্রন ঢুকবে 3s এ। 3s এর পরে কোনটা আসছে? তীর দেখো 3p। তাহলে 3s এর পরে ভর্তি হবে হচ্ছে 3p। 3p যখন পুরোপুরি ভর্তি হয়ে যাবে তখন ইলেকট্রন আসবে 4s এ। 4s ভর্তি হওয়ার পর ইলেকট্রন ঢুকবে 3d তে। 3d ভর্তি হলে হবে 4p ভর্তি, তারপরে ভর্তি হবে 5s। তাহলে এটা হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রমকে নির্দেশ করেছে, যেটাই আমি এটাকে এইভাবে লিখেছি। এই লাইনটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। 1s 2s 2p 3s 3p, এইভাবে তোমাদের কিন্তু লাইনটা মনে রাখতে হবে। এটা হচ্ছে শক্তির ঊর্ধ্বক্রমকে নির্দেশ করছে। তাহলে এই ক্রম ছাড়া ইলেকট্রন কিন্তু পরমাণুতে ভর্তি হতে পারবে না। অর্থাৎ আগে এটা ভর্তি করবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, এইভাবে। এবার দেখো যে কোনো s উপকক্ষে ইলেকট্রন কটা থাকতে পারে? ম্যাক্সিমাম 2টা। যে কোনো p উপকক্ষে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে? 6টা। কারণ তোমরা জানো p উপকক্ষের কক্ষক সংখ্যা কয়টা? 3টা। কারণ p এর ক্ষেত্রে l এর মান কত? 1। তাহলে m এর মান কত? -l2 + l, তার মানে -1 0 + 1, তার মানে px py pz। তাহলে কক্ষক কয়টা আছে? 3টা। তাহলে প্রত্যেকটা কক্ষকে তোমরা মনে রাখবে দুটোর বেশি ইলেকট্রন থাকে না। তাহলে টোটাল ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারবে? 6টা। d এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 10টা। আর f এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 14টা। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার, একটা উপকক্ষের ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে এইভাবে, তাহলে এখানে দুটো হলো, তারপরে এখানে দুটো হবে, তারপরে এখানে 6টা হবে, তারপরে এখানে দুটো হবে, তারপরে এখানে 6টা হবে, তারপরে এখানে দুটো হবে, তারপরে এখানে 10টা হবে, তারপরে এখানে 6টা হবে, তারপরে এখানে দুটো হবে, এইভাবে চলতে থাকবে। কিন্তু নিম্ন শক্তির কোন উপকক্ষকে খালি রেখে ইলেকট্রন উচ্চ শক্তির উপকক্ষে কখনোই প্রবেশ করতে পারে না। এই নিয়মটাকেই বলা হচ্ছে আব্বাউ নীতি। এবার দেখো দুটো উপকক্ষ আলাদা করে তোমাদের দিয়ে দিল, ঠিক আছে? তুমি কি করে বুঝবে কোনটার শক্তি কম কোনটার শক্তি বেশি? বা 4টা কক্ষক দিয়ে বললো
যে এদেরকে শক্তির ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজাও। ঠিক আছে, ধরো আমি এটা নিচ্ছি, এখান থেকে আমি এটা মুছে দিচ্ছি, এই তীরগুলো মুছে দিচ্ছি। এবার দেখো, ধরো তোমাদের বললো 3s 2p 3d 4s, এদেরকে শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। এর জন্য যে সূত্রটা লাগে তাকে বলা হয় n+l সূত্র। কি সূত্র? n+l। প্রত্যেকটার জন্য আমি n+l এর মান বের করব। প্রথমে দেখো 3s এর জন্য, 3s এর জন্য n+l কত? n এর মান হচ্ছে 3 আর s এর জন্য l এর মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 3ই হচ্ছে। 2p এর জন্য দেখো n এর মান হচ্ছে 2 আর p এর জন্য l এর মান হচ্ছে 1, তাহলে এরও n+l এর মান হচ্ছে 3। তাহলে এই দুটো উপকক্ষের বেলায় দেখছি আমরা n+l এর মানটা সেম। এবার তাহলে কার শক্তি কম? যদি দুটো উপকক্ষের ক্ষেত্রে n+l এর মানটা সমান হয়, তাহলে যার n এর মান কম তার শক্তি কম। তাহলে কার শক্তি কম? কারণ এর n এর মান হচ্ছে 2, এর n এর মান হচ্ছে 3, যার n এর মানটা কম তার শক্তি কম। তাহলে সবচেয়ে কম শক্তি কি হলো? 2p। তার থেকে বেশি শক্তি হচ্ছে 3s। বুঝতে পারলে কথাটা? এবার দেখো, এইবার আমরা আসছি এবার এখানে 4s, এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 আর l এর মান হচ্ছে 0, তাহলে এটা 4ই হচ্ছে। আর 3d এর জন্য n এর মান হচ্ছে 3 আর d এর জন্য l এর মান হচ্ছে 2, তার মানে 5। তাহলে n+l এর মান এর কম, তাহলে এটা শক্তি কম, আর n+l এর মান 5, এটা শক্তি বেশি। তাহলে তারপরে হবে 4s, তারপরে হবে 3d। দেখো তো এখানে মিলেছে কিনা? 2p আগে আছে, তারপরে দেখো 3s আছে, তারপরে দেখো 4s আছে, তারপরে দেখো 3d আছে। বুঝতে পেরেছো? তাহলে শক্তির ক্রমকে এই নিয়ম ধরে বের করতে হয়। সরি, তাহলে n+l নিয়মটা ধরে বের করতে হবে। কি করতে হবে? প্রথমে n+l এর মানটা বের করতে হবে। n মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান, আর l মানে ওই উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যার মান, তার যোগফল। এবার n+lটা যদি ভিন্ন হয় তাহলে তো সমস্যা নেই, যার n+l এর মান কম তার শক্তি কম, সেটা আগে ইলেকট্রন দ্বারা ভর্তি হবে। কিন্তু দুটো উপকক্ষের ক্ষেত্রে যদি n+l এর মানটা সমান হয়, তাহলে যে উপকক্ষের জন্য n এর মানটা কম তার শক্তি হবে কম। যেমন এখানে দুটোরই n+l এর মান সমান হয়েছিল, কিন্তু এর n এর মান কম, তাই এর শক্তি কম। তাহলে এই নিয়মটা বোঝা গেল? তাহলে এটা আব্বাউ নীতিতেই এটা সংক্ষেপে লিখে দেওয়া আছে। এটা হচ্ছে আব্বাউ নীতিটাকে কোনো কারণে যদি কেউ এই ক্রমটাকে ভুলে যায়, তাহলে তখন তুমি এই n+l নিয়মটাকে ফলো করে তুমি উপকক্ষগুলোকে শক্তির ক্রমে সাজাতে পারবে। বোঝা গেল? এবং এটা দিয়ে কিন্তু অনেক ছোট ছোট কোশ্চেন হয়, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু প্রচুর কোশ্চেন হয়, যেমন নিট বা জেই ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে। তাহলে বোঝা গেল এই সূত্রটা। এবার নেক্সট সূত্রটা দেখো। এবার তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত দ্বিতীয় নিয়মটা দেখো, সেটাকে বলা হচ্ছে হুন্ডের নীতি, হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। বিষয়টা কি তোমাদের আমি ভাঙিয়ে বলছি। হুন্ডের নীতিটা আগে শুনে নাও। যে কোন উপকক্ষের অন্তর্গত সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত না একই গুণনযুক্ত ইলেকট্রন দ্বারা এককভাবে ভর্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ ইলেকট্রন জোড় গঠন করতে পারে না। তাহলে আরেকবার শুনে নাও। কোন উপকক্ষের অন্তর্গত সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত না একই ঘূর্ণনযুক্ত ইলেকট্রন দ্বারা এককভাবে ভর্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কক্ষক ইলেকট্রন জোড় গঠন করতে পারে না। বিষয়টা, জিনিসটা কিরকম ভালো করে বুঝে নাও। ধরো আমি নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা লিখব। ওর পরমাণু ক্রমাঙ্ক 7। তোমরা জানো ইলেকট্রন বিন্যাস, তোমরা ক্লাস 9-10 শিখেছ। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক 7। এবার দেখো, আমাদের আগে একটু আগে শেখা ছিল 1s 2s 2p ছিল না? তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে সংখ্যায় বলতে হবে, আর গৌণ কোয়ান্টাম সংখ্যাকে বলতে হবে সিম্বলে। বুঝতে পেরেছ? এবার 1s, তার মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটু আগে বললাম দুটা সর্বোচ্চ থাকতে পারে। তাহলে 1s2 বলতে হবে এইভাবে, 1s2। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলছি হচ্ছে নাম্বারে,
আর গৌণ কোয়ান্টাম সংখ্যাকে বলছি আমি সিম্বলে। তাহলে 1s আর ইলেকট্রন সংখ্যাকে আবার নাম্বারে বলছি। তাহলে 1s2, তারপরে কোনটা ছিল 2s, 2s2, তারপরে আছে 2p। এবার দেখো ইলেকট্রন কটা হলো, 2 আর 2 4। এবার আমার বাকি টোটাল কটা ইলেকট্রন আছে, পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 7, আমার 7টা ইলেকট্রন আছে, তাহলে বাকি ইলেকট্রন থাকে হচ্ছে 3টা। এবার দেখো 1 দিয়ে যারা, তারা প্রথম কক্ষক, তার মানে সেটাই হচ্ছে কে, যেটা তোমরা আগে শিখেছিলে। আর 2 দিয়ে যেটা আছে সেটা দ্বিতীয় কক্ষক, তার মানে হচ্ছে এল। বুঝতে পেরেছো? এবার দেখো 1s এর কক্ষক একটাই আছে তোমরা জানো, তাহলে সেটা ইলেকট্রন দ্বারা ভর্তি। আর দুটো ইলেকট্রন যদি থাকে তাদের স্পিন গুলো কি হবে, পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে। এই নিয়মটা আমরা পরবর্তীতে আসবো। এখানে 2s, তাতেও একটা কক্ষ কি আছে, তার মধ্যেও দুটো ইলেকট্রনই থাকতে পারে। আর পি এর কক্ষক আছে 3টা, তোমরা একটু আগেই দেখলে কক্ষকের আকৃতি দেখানোর সময় দেখিয়েছি তোমাদের যে ওটা px py pz হতে পারে। তাহলে এবার কি বললো এই সূত্রটা, এরা সমশক্তির। যতক্ষণ পর্যন্ত না তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত, বা এদেরকে ঘিরে, পরমাণুকে ঘিরে কোনো লিগ্যান্ড আছে, ততক্ষণ পর্যন্ত ওদের শক্তি কিন্তু একই থাকবে। তখন তারা হচ্ছে একই শক্তির কক্ষক। ঠিক আছে, ডিজেনারেট কক্ষক বলা হয় তখন। তাহলে তখন প্রত্যেককে আগে একটা করে ইলেকট্রন দিতে হবে যাদের ঘূর্ণনগুলো একই দিকে হবে। তাহলে ঘূর্ণনগুলো একই দিকে আছে, এই তীর চিহ্নটা ঘূর্ণন বোঝাচ্ছে। তাহলে একটা করে ইলেকট্রন হবে প্রত্যেককে। তাহলে সম ঘূর্ণনযুক্ত একটি করে ইলেকট্রন দ্বারা এককভাবে ভর্তি করতে হবে। তারপরে যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তবেই তুমি ইলেকট্রন জোড় গঠন করতে পারো, তার আগে কিন্তু পারো না। তাহলে 2p'র যে কটা কক্ষক আছে প্রত্যেকের শক্তি সমান। তাহলে প্রত্যেককে একটা একটা করে ইলেকট্রন একই ঘূর্ণনযুক্ত না দেওয়া অবধি এই নীতি অনুসারে, হুন্ডের নীতি অনুসারে কোনো কক্ষককে তুমি ইলেকট্রন জোড় গঠন করাতে পারো না। বুঝতে পেরেছো? তাহলে দেখো অযুগ্ম ইলেকট্রন, এই পরমাণুর মধ্যে অযুগ্ম ইলেকট্রন কটা হলো, 3টে। আর এর কটা কক্ষক আছে দেখো, দুটোই। একটা কক্ষ আছে দুটো, একটা কে কক্ষ, একটা হচ্ছে এল কক্ষ। তাহলে কটা কক্ষ আছে, দুটো কক্ষ। কে কক্ষে কটা ইলেকট্রন আছে দেখো, আমি আবার এইদিকে দাগ দেই। কে কক্ষে কটা ইলেকট্রন আছে, 2টা। আর এল কক্ষে কটা ইলেকট্রন আছে, 2 আর 3 5টা। দেখো এটা কিন্তু তোমরা আগেই শিখেছো, কে এল করে শিখেছো না আগেই, আগের ক্লাসগুলোতে 9 10-এ এই যে এইভাবে শিখেছি। বুঝতে পেরেছো? এবার আমাদের এটা আর লাগবে না, আমাদের এটা করলেই হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে হুন্ডের নীতি, এটাই হচ্ছে হুন্ডের নীতি। তাহলে এই আলোচনাটুকু আমি আজকে এই পর্যন্তই রাখতে চাই, পার্ট 11-এর আলোচনা। কারণ বেশি বড় হয়ে গেলে আমি দেখেছি তোমাদের ধৈর্যচ্যুতি ঘটে যায়, তোমরা পুরো ভিডিওটা সঠিকভাবে দেখতে পারো না, ধৈর্য থাকে না তোমাদের। তো আজকে এই পার্ট 11-এর আলোচনা অ্যাটমিক স্ট্রাকচারের এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে। সবাইকে অনেক শুভেচ্ছা।